বাংলাদেশের রাজনীতি আবারও উত্তপ্ত মোড়ে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন না হলে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে ১১ দলীয় জোট। ঠিক সেই সময় সংসদে বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন জামায়াতের আমির ড শফিকুর রহমান, আর উপনেতা হলেন সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে মুক্তিযুদ্ধের ইতিহাস ঘিরে নতুন আলোচনা, রাজাকার তালিকায় ঢুকে পড়া মুক্তিযোদ্ধাদের নাম সংশোধনের ঘোষণা দিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী। এর মধ্যেই আন্তর্জাতিক কূটনীতির ইঙ্গিত দিয়ে যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী। রাজনীতি, ইতিহাস ও কূটনীতির এই সমীকরণ এখন দেশের সবচেয়ে আলোচিত ইস্যু। বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন উত্তেজনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে সংবিধান সংস্কার ইস্যু। ১১ দলীয় জোট সরাসরি হুঁশিয়ারি দিয়েছে, যদি দ্রুত সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হয়, তাহলে তারা আন্দোলনের পথে যেতে বাধ্য হবে। ঈদের পর আগামী ২৮ মার্চ এই আন্দোলনের রূপরেখা ঘোষণা করার কথাও জানিয়েছে জোটটি। ফলে রাজনৈতিক অঙ্গনে এখন প্রশ্ন উঠছে, সামনে কি আবার রাজপথ উত্তপ্ত হতে যাচ্ছে? এই ইস্যুর পেছনে রয়েছে দীর্ঘদিনের একটি বিতর্ক। অনেক রাজনৈতিক দল মনে করে, বর্তমান সংবিধানের কিছু ধারা সময়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এবং রাজনৈতিক ভারসাম্য, নির্বাচন ব্যবস্থা ও রাষ্ট্রীয় ক্ষমতার কাঠামো নিয়ে নতুন করে আলোচনা প্রয়োজন। তাই তারা সংবিধান সংস্কার পরিষদের মাধ্যমে একটি বিস্তৃত জাতীয় সংলাপ চায়। 11 দলীয় জোটের দাবি, যদি সংসদ বা সরকার এই আলোচনার পথ সংকুচিত করে, তাহলে রাজপথই হবে তাদের শেষ আশ্রয়। বিশ্লেষকদের মতে এই ঘোষণা শুধু একটি রাজনৈতিক চাপ নয়, বরং সরকারের উপর একটি কৌশলগত বার্তা। কারণ সংবিধান পরিবর্তন বা সংস্কার একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয়, যা রাষ্ট্রের ক্ষমতার কাঠামো, নির্বাচন ব্যবস্থা এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর সরাসরি প্রভাব ফেলে। তাই এই প্রশ্নে আন্দোলন শুরু হলে তা শুধু একটি দলের কর্মসূচি থাকবে না, বরং তা জাতীয় রাজনীতির বড় ইস্যুতে পরিণত হতে পারে। এদিকে সরকার এখনও আনুষ্ঠানিকভাবে এই হুঁশিয়ারির বিষয়ে বিস্তারিত প্রতিক্রিয়া জানায়নি। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, যদি দ্রুত কোনো রাজনৈতিক সমাধান বা আলোচনার উদ্যোগ না নেওয়া হয়, তাহলে ঈদের পর থেকেই দেশের রাজনৈতিক পরিবেশ আবারও উত্তপ্ত হয়ে উঠতে পারে। তখন সংবিধান সংস্কার প্রশ্নটি শুধু রাজনৈতিক দাবির মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং তা হয়ে উঠতে পারে নতুন রাজনৈতিক আন্দোলনের কেন্দ্রবিন্দু। ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন এক রাজনৈতিক বাস্তবতার সূচনা হয়েছে। স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমদ আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং দলটির নায়েবে আমির সিয়াদ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এই সিদ্ধান্ত শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা নয়, বরং এটি সংসদীয় রাজনীতির ক্ষমতার ভারসাম্যে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত বহন করছে। সংসদীয় গণতন্ত্রে বিরোধীদলীয় নেতার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তিনি শুধু সরকারের সমালোচক নন, বরং সংসদের ভেতরে বিকল্প রাজনৈতিক মতামত ও নীতির প্রতিনিধিত্ব করেন। ফলে শফিকুর রহমানের এই স্বীকৃতি পাওয়া মানে সংসদের ভেতরে এখন বিরোধী রাজনীতির একটি সুস্পষ্ট কাঠামো তৈরি হল। একইভাবে উপনেতা হিসেবে তাহেরের স্বীকৃতি দলটির সংসদীয় কৌশল ও নেতৃত্বকে আরও সুসংগঠিত করতে পারে। বিশ্লেষকদের মতে এই স্বীকৃতি রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ আরও একটি কারণে। বাংলাদেশের রাজনীতিতে দীর্ঘদিন ধরে সংসদে বিরোধী শক্তির কার্যকর উপস্থিতি নিয়ে নানা বিতর্ক ছিল। এখন জামায়াত নেতৃত্বাধীন বিরোধী শক্তির আনুষ্ঠানিক অবস্থান সংসদে নতুন ধরনের রাজনৈতিক বিতর্ক ও আলোচনার ক্ষেত্র তৈরি করতে পারে। তবে এর আরেকটি দিকও রয়েছে। সংসদের ভেতরে শক্তিশালী বিরোধী নেতৃত্ব থাকলে আইন প্রণয়ন, নীতি নির্ধারণ এবং সরকারি সিদ্ধান্তের উপর আরও বেশি প্রশ্ন ও জবাবদিহি তৈরি হয়। এটি গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও সক্রিয় করে তুলতে পারে। সব মিলিয়ে বলা যায়, শফিকুর রহমানকে বিরোধীদলীয় নেতা এবং সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে উপনেতা হিসেবে স্বীকৃতি দেওয়া শুধু একটি প্রশাসনিক প্রজ্ঞাপন নয়, এটি ত্রয়োদশ জাতীয় সংসদের রাজনৈতিক গতিপথ এবং ক্ষমতার ভারসাম্যে নতুন একটি অধ্যায়ের সূচনা। এখন দেখার বিষয়, সংসদের ভেতরে এই নতুন বিরোধী নেতৃত্ব ভবিষ্যতের রাজনৈতিক বিতর্ক ও সিদ্ধান্তকে কতটা প্রভাবিত করতে পারে। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে সংবেদনশীল ও আবেগঘন অধ্যায় হল মুক্তিযুদ্ধ। সেই ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে মুক্তিযোদ্ধা ও রাজাকারদের তালিকা, যা শুধু প্রশাসনিক নথি নয়, বরং জাতির সম্মান ও লজ্জার প্রতীক। ঠিক এই জায়গাতেই নতুন করে আলোচনায় এসেছে একটি বড় সিদ্ধান্ত।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী ঘোষণা দিয়েছেন, ভুলবশত রাজাকার তালিকায় চলে যাওয়া প্রকৃত মুক্তিযোদ্ধাদের নাম সংশোধন করা হবে এবং একই সঙ্গে ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই বক্তব্যের মধ্য দিয়ে দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। প্রথমত, ইতিহাসের নথিতে যদি কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার নাম ভুল করে রাজাকার তালিকায় ঢুকে যায়, সেটি শুধু একটি প্রশাসনিক ভুল নয়, এটি তার সম্মান, পরিবার এবং পুরো জাতির ইতিহাসের উপর গভীর আঘাত। তাই সেই ভুল সংশোধন করা রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। দ্বিতীয়ত, দীর্ঘদিন ধরে একটি অভিযোগ উঠে এসেছে, কিছু মানুষ ভুয়া কাগজপত্র বা প্রভাব ব্যবহার করে মুক্তিযোদ্ধার তালিকায় নাম ঢুকিয়েছে এবং বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করেছে। এই অভিযোগ শুধু অর্থনৈতিক নয়, এটি মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকেও প্রশ্নের মুখে ফেলে দেয়। বিশ্লেষকদের মতে তাই তালিকা সংশোধনের এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও এটি একই সঙ্গে একটি বড় চ্যালেঞ্জ। কারণ এখানে শুধু প্রশাসনিক যাচাই নয়, বরং ঐতিহাসিক তথ্য, সাক্ষ্য প্রমাণ এবং সামাজিক বাস্তবতাও বিবেচনায় নিতে হবে। সব মিলিয়ে এই উদ্যোগের মাধ্যমে একটি বড় বার্তা দেওয়া হয়েছে, রাষ্ট্র চায় মুক্তিযুদ্ধের ইতিহাসকে পরিষ্কার ও নির্ভুলভাবে তুলে ধরতে। কারণ মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা এবং রাজাকারদের পরিচয় সঠিকভাবে নির্ধারণ করা, এই দুটি বিষয়ই বাংলাদেশের জাতীয় পরিচয় ও ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িত। বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে নতুন এক কূটনৈতিক ইঙ্গিত দেখা যাচ্ছে পররাষ্ট্রমন্ত্রীর যুক্তরাষ্ট্র ও তুরস্ক সফরকে ঘিরে। সাধারণ একটি বিদেশ সফর হলেও রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে এটি এখন অনেক বিশ্লেষকের নজরে। কারণ আন্তর্জাতিক রাজনীতির বর্তমান প্রেক্ষাপটে এই দুই দেশই বৈশ্বিক ও আঞ্চলিক রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাই প্রশ্ন উঠছে, এই সফর কি শুধুই নিয়মিত কূটনৈতিক যোগাযোগ, নাকি এর পেছনে রয়েছে আরও বড় কোনো কৌশলগত বার্তা? প্রথমত, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কৌশলগত ও অর্থনৈতিক অংশীদার। বাণিজ্য, নিরাপত্তা সহযোগিতা, আঞ্চলিক স্থিতিশীলতা, এসব ক্ষেত্রেই ওয়াশিংটনের সঙ্গে ঢাকার সম্পর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলে পররাষ্ট্রমন্ত্রীর এই সফর দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও আলোচনা তৈরি করতে পারে। অন্যদিকে তুরস্ক সাম্প্রতিক বছরগুলোতে মুসলিম বিশ্ব এবং মধ্যপ্রাচ্যের রাজনীতিতে একটি প্রভাবশালী শক্তি হিসেবে উঠে এসেছে। প্রতিরক্ষা সহযোগিতা, বাণিজ্য ও রাজনৈতিক সমর্থনের ক্ষেত্রে বাংলাদেশ তুরস্ক সম্পর্ক ধীরে ধীরে আরও ঘনিষ্ঠ হচ্ছে। ফলে একই সফরে যুক্তরাষ্ট্র ও তুরস্ককে অন্তর্ভুক্ত করা অনেকের কাছে একটি কৌশলগত ভারসাম্যের বার্তা হিসেবেও দেখা হচ্ছে। বিশ্লেষকদের মতে বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে ছোট ও মাঝারি শক্তিগুলোর জন্য ভারসাম্যপূর্ণ কূটনীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আন্তর্জাতিক রাজনীতি এখন দ্রুত পরিবর্তিত হচ্ছে, যেখানে যুক্তরাষ্ট্র, ইউরোপ, তুরস্ক, চীন কিংবা মধ্যপ্রাচ্যের শক্তিগুলোর সঙ্গে সম্পর্ককে সমন্বয় করেই এগোতে হয়। সব মিলিয়ে পররাষ্ট্রমন্ত্রীর এই সফর শুধু একটি আনুষ্ঠানিক সফর নয়, বরং এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির একটি গুরুত্বপূর্ণ বার্তা, যেখানে কৌশলগত ভারসাম্য, আন্তর্জাতিক সহযোগিতা এবং আঞ্চলিক রাজনীতির বাস্তবতাকে একসঙ্গে বিবেচনায় নেওয়ার চেষ্টা স্পষ্ট হয়ে উঠছে।